আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রথম সাজেশন দিব। শিক্ষার্থীরা মনে রাখবা, এখন যেগুলো দিচ্ছি এগুলো তোমাদের সাজেশন। পরবর্তীতে তোমাদের যখন পরীক্ষা হবে তার আগের দিন রাত 7টা বা 8টার সময় এই চ্যানেলে তোমাদের মূল প্রশ্ন ও তার উত্তর আপলোড করা হবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তোমাদের একটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কেন? আমরা এখানে উত্তর দিব, পৃথিবীতে বিরাজমান বিভিন্ন জীবের প্রজাতির মধ্যে ভিন্নতাকে জীববৈচিত্র্য বলে। অর্থাৎ জলস্থল অন্তরিক্ষে বিদ্যমান বিভিন্ন প্রজাতির মধ্যে প্রজাতিগত, জিনগত ও পরিবেশগত যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে জীববৈচিত্র্য বলে। পৃথিবীতে জীববৈচিত্র্যের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী প্রজাতির মোট সংখ্যা গণনা করে জীববৈচিত্র্যের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা যায়। যে অঞ্চল বিষুবরেখার যত কাছাকাছি অবস্থিত জীববৈচিত্র্যের পরিমাণ সে অঞ্চলে তত বেশি। বিষুবরেখার কাছাকাছি অঞ্চল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অন্তর্ভুক্ত। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল সারা বছর উষ্ণ থাকে বলে ওই অঞ্চলে অধিক পরিমাণে জীববৈচিত্র্য বিদ্যমান থাকে। যেমন দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্ট একটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। এই অঞ্চলে প্রায় 40,000 বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মায়। পৃথিবীর সবথেকে বড় জীববৈচিত্র্যময় অঞ্চলের একটি হলো এই আমাজন রেইন ফরেস্ট। আমাজন রেইন ফরেস্ট বিষুবরেখার কাছাকাছি অবস্থিত, তাই বলা যায় যে বিষুবরেখার কাছাকাছি অঞ্চল গ্রীষ্মমণ্ডলীয় বলে অধিক পরিমাণ বৃষ্টিপাত ঘটে এবং সূর্যের আলো পায়, যার দরুন ওই অঞ্চলে জীববৈচিত্র্যের মান বেশি হয়। এর পরের প্রশ্ন হলো, তুমি যে এলাকায় বাস করো সেই এলাকার ফসল বা উদ্ভিদের তালিকা তৈরি করো। আমরা এখানে তালিকা তৈরি করেছি। এখানে লিখেছি উদ্ভিদ, এরপরে লিখেছি সবজি ও মশলা, এরপরে দিয়েছি ফল। আমরা এখানে কয়েকটি উদ্ভিদের নাম দিয়েছি: সুপারি, চাপালিশ, তেলচুর, আম, সেগুন, চম্পা, জারুল, বাঁশ ও বেত। এরপরে কয়েকটি সবজির নাম দিয়েছি: দুন্দল, আদা, হলুদ, জব, তুলা, আলু, পটল। এরপর কয়েকটি ফলের নাম দিয়েছি: আনারস, কলা, পেঁপে, আম, কমলা, মালটা, লটকন, পেয়ারা। এর পরের প্রশ্ন, তোমার অঞ্চলে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম আর পরিবেশে তাদের গুরুত্ব সম্বন্ধে লিখো। আমরা এখানে লিখব উদ্ভিদ, যেমন শিমুল। পাকা ফল থেকে তুলা পাওয়া যায়, কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়। এরপরে রয়েছে নিম। পাতা ও ফুলের রস থেকে বমি, জন্ডিস, ব্লাড সুগার প্রভৃতির ঔষধ তৈরি হয়। বীজের তেল কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। এরপরে লিখেছি বকুল। ফুল থেকে সুগন্ধি তেল তৈরি হয়, ফুলের ঔষধি গুণ রয়েছে। এরপরে লিখেছি আম। খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, কাঠ, আসবাবপত্র নির্মাণে কাজে লাগে। কালো মেঘ। সমগ্র উদ্ভিদের রস অত্যন্ত তেজোজ গুণসম্পন্ন, চর্মরোগ ও রক্ত আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয়। এরপরে আছে তুলসী। পাতার রস সর্দি কাশিতে এবং কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয়। এরপরে লিখেছি প্রাণী। এরা মরা পচা জীবের অংশ খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। এরপরে রয়েছে শকুন। এরা ভাগাড়ে ফেলে দেওয়া মরা পচা জীবজন্তু খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে। 3 নম্বরে রয়েছে মুরগি। এদের ডিম মানুষের কাছে উপাদেয় খাবার। তাছাড়া মুরগি থেকে আমাদের মাংস চাহিদাও পূরণ হয়। এরপরে লিখেছি কুকুর। পরিবেশ পরিচ্ছন্ন রাখে, এছাড়াও বিভিন্নভাবে আমাদের অনেক উপকার করে। এরপরে রয়েছে প্রজাপতি। আমাদের মধু ও মোমের চাহিদা এরা অনেকখানি পূরণ করে। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মাটির ও আবহাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী আমের চারা রোপণ পদ্ধতির ধাপসমূহ উল্লেখ করে একটি প্রতিবেদন লিখো। এখানে প্রতিবেদনের শিরোনাম দিয়েছি আমের চারা রোপণ পদ্ধতি। এরপর বর্ণনায় আমরা লিখব, আমের চারা রোপণের জন্য প্রথমে স্থান নির্বাচন করে গর্ত করতে হবে। সাধারণত গর্ত 75 গুণ 75 গুণ 75 সেন্টিমিটার হয়ে থাকে। গর্ত করার 10 থেকে 15 দিন পর এতে সার প্রয়োগ করতে হবে।
গর্তের জন্য গোবর সার 10 কেজি, টিএসপি 500 গ্রাম, এমপি 250 গ্রাম, জিপসাম 250 গ্রাম দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশ্রিত করতে হবে। এরপর মিশ্রিত মাটি ও সার দিয়ে গর্ত ভরাট করতে হবে। অতঃপর চারা রোপণ করতে হবে। চারা রোপণ করার সময় লক্ষ্য রাখতে হবে চারা যেন সোজা হয়ে থাকে। চারা রোপণের পর খুঁটি দিয়ে চারা বেঁধে দিতে হবে। চারা গাছের গোড়ার মাটি কিছুটা উঁচু করে দিতে হবে। প্রয়োজনে পানি সেচ দিতে হবে। এখানে নাম দিয়েছি তাসনিম ফিহা, রোল নাম্বার 1, শাখা ক, শ্রেণী সপ্তম। অভিযোজন সম্পর্কে একটি প্রতিবেদন লিখো। এখানে বিষয় লিখব পরিবর্তিত পরিবেশে জীব ও ফসলের বেঁচে থাকার কৌশল। বর্ণনায় আমরা লিখব প্রতিটি জীব সবসময় চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে এবং সেই পরিবেশ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে, পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঠিকমতো মানিয়ে নিতে, বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। এই পরিবর্তন গঠনগত, শারীরভিত্তিক কিংবা আচরণগত হতে পারে। এর ফলে জীব যে বৈশিষ্ট্য অর্জন করে তা পরের প্রজন্মেও সঞ্চারিত হয়। এভাবে প্রত্যেক প্রজন্মে নতুন কিছু বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে এক সময় সরল জীব থেকে নতুন জটিল জীবের উদ্ভব ঘটে, অর্থাৎ জৈব পরিবর্তন ঘটে। যে সমস্ত পরিবর্তন জৈব পরিবর্তনে সাহায্য করে তাদেরকেই অভিযোজন বলা হয়। এরপরে রয়েছে প্রয়োজনীয়তা। অভিযোজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেহেতু পরিবেশ নিয়ত পরিবর্তনশীল, সেজন্য কোনো পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেখানকার ফসল বা জীবদের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে, নতুবা তাদের বিলুপ্তির সম্ভাবনা থাকে। এই কারণেই পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার ফসল বা জীবদের পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়া অবশ্যই প্রয়োজনীয়। এরপরে রয়েছে লক্ষ্য। 1 নম্বর, পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে জীবন ধারণ ও বংশবিস্তার করাই হলো অভিযোজনের প্রধান লক্ষ্য। 2 নম্বর, পরিবর্তিত পরিবেশে গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে সুস্থভাবে বেঁচে থাকা। পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে নিজস্ব প্রজাতির অস্তিত্ব রক্ষা। সংক্ষেপে বলা যায় যে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াবার অবিরাম প্রচেষ্টাই হলো অভিযোজনের মূল সূত্র। নাম তাসনিম ফিহা, রোল 1, শাখা ক, সপ্তম শ্রেণী। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।